আজকের আমাদের এই কথার কোলাজের সান্ধ্য বৈঠকে আমরা কলকাতার রাজপথের হামডাকের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আজকে প্রথমেই বলবো গান্ধারী, আমি সেই মহাভারতের গান্ধারীর বাপের বাড়ির দেশের বিক্রেতা নিয়ে। না, আমি গান্ধারে যাচ্ছি না, গান্ধারেও না, আমি কলকাতাতে বসেই বলছি, কারণ গান্ধারীর বাপের বাড়ি তো তৎকালীন গান্ধার, বর্তমান কান্দাহার ছিল, আর সেখান থেকেই কাবুলিওয়ালারা দেশে আসে পণ্য বিক্রয় করতে এই বাংলায়। তো কাবুলিওয়ালারা 16 গজি কাপড়ের সালোয়ার পরে ভেতরে আজানুলম্বিত শার্ট কাম পাঞ্জাবির মতো একটি জব্বা পরে, তার উপর ওয়েস্টকোট আর মাথায় একটা পাগড়ি বেঁধে তলা দিয়ে বাবড়ি চুল বেরিয়ে থাকতো। এরা কলকাতার রাস্তায় ওই বিশাল দেহি কাবলিওয়ালারা বিক্রি করত হিং, সুরমা, শুকনো ফল, মানে মেয়া। অদ্ভুতভাবে ডাকত হিং 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 হিং, সুরমা সুর কিং, বাবু এ বাবু হিং হিং, এ বাবু হিং নেবেন, শুকনো ফল মেওয়া নেবেন, হিং এ বাবু। এরকম কোনো মাইজিদের ডাকতো না, কি জানি হয়তো ওদের ইসলামী সভ্যতা বা কালচারে বাধ্য, মিশে যায়নি এদেশের মানুষের সঙ্গে। ওই যে কালাচাঁদ সান্যাল লেনের সেই বিখ্যাত বাড়ি শিবদাস ভাদুরী, বিজয়দাস ভাদুরী, মোহনবাগানের 1911 শিলচয়ী দলের খেলোয়াড়, তাদের একটা বাড়ির পরে একটা বাড়িতে এরা মিস করে থাকত। কাবলিওয়ালারা দের কাছ থেকে সাধারণত কাউকে হিং বা মেওয়া বা সুরমা তো কিনতে দেখিনি কখনো, সুরমা তেমন চল ছিল না। আরেকটি বিদেশি বিক্রেতা আসতেন, তিনি বিক্রি করতেন চীনা সিঁদুর আর চীনা সিল্ক। চীনা সিঁদুর তখনকার দিনে মেয়েরা পরতেন লাল টকটকে, কিন্তু পরবর্তীকালে মেয়েরা বুঝতে পারেন যে মানে ব্যাপারটা প্রমাণিত হয় যে চীনা সিঁদুর পরলে সিঁথি চওড়া হয়ে যায়, তাই চীনা সিঁদুর আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তো এদের ডাক্তারও ছিল খুব পিকুলিয়ার, এরা বাংলা বলতে পারতো না, যদিও এরা সরাসরি চীন থেকে এসেছে বলে মনে হয় না, কলকাতার বজবজের অছিপুরের বাসিন্দা অথবা কলকাতার চিরাপট্টির। এরা চোখ পিটপিট করতেন, আর সেই সঙ্গে ডাকতেন চীনা সিঁদুর, চীনা সিঁদুর, সিঁদুর সিঁদুর, চীনা সিঁদুর, আর সিঁদুর আছে চীনা সিনা সিঁদুর, চীনা সিল্ক আছে মা, সত্যি বলতি এরম সিল্ক তুমি কোথায়, একটু আদৌ করে কথা বলতেন, সত্যি বলতি এরম সিল্ক কোথাও পাবে না, চীনা সিল্ক। এদের কাছ থেকে অনেকেই চীনা সিল্ক কিনত। আর এদের এই নীল আকাশের নিচে চলচ্চিত্রে কালী বন্দ্যোপাধ্যায়ের অভিনয় চীনা সিঁদুর বিক্রি করা, চীনা সিল্ক বিক্রি করা এই বিক্রেতাদের অমর করে রেখেছেন। এবার আসি আমাদের সম্পূর্ণ দেশীয় এক বিক্রেতার ব্যাপারে। এটা একটা প্রতিষ্ঠান, একটা প্রাতিষ্ঠানিক বিক্রয়। সেই সময় 60-এর দশকে শাড়ি উঠল বাজারে, বলল যে 6.5 টাকা শ্রীরামপুর তাঁতের শাড়ি, 6.5 টাকা একটা গোটা শাড়ি। তখনকার দিনে 6.5 টাকা কিন্তু অবহেলার বস্তু ছিল না, তাও 6.5 টাকা একটা শাড়ি পাওয়া মুশকিল ছিল। ধনেখালি তাঁতের শাড়ির অনুকরণে কিছুটা দূরে টেম্পল পাড়, দাঁতি বলা হতে যাকে, এইগুলো মিক্স করে একটু ভারী খারাপ না শাড়িগুলো, একটু মোটা। তো 6.5 টাকার শাড়ি পাড়ায় অনেক বেচতে আসতো, অনেকেই কিনতেন একটু লজ্জা ভাব করে, এই 6.5 টাকার শাড়ি পরছি। তারা এসে ডাকতো শ্রীরামপুর তাঁতের শাড়ি 6 টাকা, 11 হাত শাড়ি 6.5 টাকা, জলে দিলে ছোট হয় না, খেপে যায় না, রং ওঠে না, 6.5 টাকা।
তাদের নামিয়ে দিচ্ছিল 6.5 টাকা। মেয়েরা বলতেন, এই 6.5 টাকা, এসো শাড়ি দেখাও। তো এই যে 6.5 টাকার শাড়ি বেশ জনপ্রিয়তা লাভ করেছিল সে সময় উত্তর কলকাতার ওই সমস্ত পাড়াগুলোতে। আর এই একই সঙ্গে আসতো নীলামবালা। সেই সময়টা উত্তম কুমারের লিপে হেমন্তবাবুর সেই বিখ্যাত গান নীলামবালা চেওয়ানা মনো বাছো ছওয়ানা, সেখান থেকে নীলামবালা একটা শ্রেণী তৈরি হয়ে গিয়েছিল, যারা ঠেলাগাড়ি করে নানা রকম জিনিসপত্র সাজিয়ে জিনিস নিয়ে বিক্রি করতে আসে। ওরা গান গাইতো না অবশ্য, ওরা এই নীলামবালা, এই নীলামবালা ছওয়ানা ছওয়ানা, যা লিবে তাই ছওয়ানা, এরা অবাঙালি ছিল। যা লিবে তাই ছওয়ানা, দেখো বাবু ছওয়ানা, ঘরের জিনিস, খেলার জিনিস, খোকার জিনিস, কুকুর জিনিস, ছওয়ানা। এরা এলেই পাড়ায় সরগোল পড়ে যেত, অনেকেই নেমে যেতেন এদের জিনিস কেনার জন্য বা দেখার জন্য। মাত্র 6 আনায় একটা ডেকচি পাওয়া যাচ্ছে, মাত্র 6 আনায় একটা পুতুল। পুতুল তো তখন প্রশ্নই ওঠে না, 6 আনা অনেক দাম, কিন্তু তবু এই তখন 16 আনা 1 টাকা ছিল, 6 আনা মানে প্রায় 8খানা টাকা, সুতরাং 6 আনা তখন অনেক দাম। তো 6 আনায় এরা ওই পণ্য বিক্রি করতেন, খেলনা থেকে আরম্ভ করে, বাঁশি থেকে আরম্ভ করে নানা রকমের জিনিস এদের ইয়েতে থাকতো, এদের ঝোলায় থাকতো। আর সেগুলো এনে এনে এরা ওই রোজই প্রায় একবার করে এরা আসতো। এছাড়া আরেকটা একজন বিক্রেতা আসতেন এই দুপুরের দিকে, কাঠের পালিশ করা খেলনা, অপূর্ব সে সমস্ত। মানে এখন দুঃখ হয় কেন তখন 2-1টা বায়না করে কিনে রাখিনি, তাহলে আমার সংগ্রহ বলে দেখানো যেত মানুষকে। সে ভদ্রলোকের ডাকটা বড় অদ্ভুত ছিল, ফ্যান্সি খেলনা, তিনি বলতেন ফিনসি খেলনা। ভালো ভালো কাঠের ফিনসি খেলনা চাই, ভালো ভালো কাঠের ফিনসি খেলনা চাই। যথেষ্ট দামি ছিল খেলনাগুলো, যথেষ্ট দামি। তখনকার দিনে 3 টাকা 4 টাকা, সেই জন্য খুব একটা গা করিনি, মানে বায়না করিনি আর কি কেনার জন্য। গা তো করবো না, বায়না করিনি কেনার জন্য, কেনা হয়নি, কিনলে কিন্তু থাকতো। তখনকার কুমারটুলির 1 পয়সার পুতুল এখনও আছে আমার সংগ্রহে, তা সেই সময় পাশাপাশি এটাও থাকতে পারত। এই যে অদ্ভুত ধরনের সমস্ত ফেরিওয়ালারা আসতেন, তাদের মধ্যে তখন সদ্য বাজারে বেরিয়েছে স্টেনলেস স্টিলের বাসন। স্টেনলেস স্টিলের বাসন তখন কলকাতা শহর তেমন করে দেখেনি। আর আমাদের দেশে যা ভালো হয় তাই হয় বিলিতি, নয় বোম্বে। আম ও বোম্বাই আম, টমেটো খুব একটা সাধারণ সবজি, সেও বিলিতি সবজি, বিলিতি টমেটো, বিলিতি বেগুন। আচ্ছা, আমরা মহেন্দ্রনাথ দত্তের বইতে পাই বিলিতি বেগুন কথাটা, বারে বারে পাই। তো সেই বিলিতি বেগুন আর এই স্টিলের নাম হয়ে গেল বোম্বে স্টিল। এরা বেচতে আসতো বোম্বে স্টিল। বিহারিদের মতো করে শাড়ি পরা যে সমস্ত মেয়েগুলো বিক্রি করতে আসতো মেয়েরা, তাদের আমরা বলতাম ইরানি। এরা সত্যি করে ইরানের কিনা আমি জানি না, লোকে বলতো ইরানি বিক্রেতা, আমরা দেখতাম ইরানি বিক্রেতা। আর তখন ওই ইরান এই সমস্ত বিক্রেতা এদের সঙ্গে মানে একটু অবাক লাগতো আর কি, জানি না সত্যি মিথ্যে। তো এরা এসে ডাকতো পাড়ায়, বোম্বে স্টিল, বোম্বে স্টিল। বোম্বে স্টিল তখন খুব সফিস্টিকেটেড জিনিস ছিল। ঠিক আছে, আজকে এই অবধি। এরপরে আবার পড়বে আমরা অনেক বিক্রেতাদের সম্বন্ধে বলবো খেলাওয়ালাদের সম্বন্ধে, বলবো অদ্ভুত ভিক্ষুকদের কথা।